দেখো এখন আমরা অক্সাইডগুলো পড়তে চলেছি। এখন অক্সাইডস আমাদের দু রকম টাইপের এই গ্রুপে তোমার তৈরি হয়। একটা হচ্ছে কি তোমার M2O3 আর একটা হচ্ছে M3O5। এই দুটো টাইপের অক্সাইড আমাদের এই গ্রুপে তৈরি হয়, ঠিক আছে। এখন এই M মানে কি, নাইট্রোজেন বসাও, তাহলে বলো নাইট্রোজেনের কি হবে, তোমার N2O3 অথবা N3O5 অবশ্যই, হ্যাঁ কি না। কিন্তু তুমি জানো নাইট্রোজেনের অনেক কিছু হয়, তাই না, NO হয়, N2O হয়, হ্যাঁ কি না, এগুলো আমরা জানি যে এগুলো হয়। বেশ, অক্সিডেশন স্টেটে আমরা এগুলো দেখতে পেয়েছিলাম। কিন্তু এই যে দুটো রয়েছে বেসিক, এটা বাকিদের জন্য। আমাদের কি জানি যে নাইট্রোজেন হচ্ছে তো অস্বাভাবিক, তো নাইট্রোজেন কি হয়, নাইট্রোজেন তোমার -3 থেকে তোমার +5 সব অক্সিডেশন স্টেটেরই যৌগ দেখায়। এবং তুমি এটা জানো যে জিরোর পরে যেগুলো আছে, অর্থাৎ কত +1 +2 +3 +5 পর্যন্ত, এখানে সব দেখবে অক্সাইড আছে, বুঝতে পেরেছ। আর মাইনাসের দিকে দেখবে জিরোর এই দিকে, জিরো মানে কি বলো তো, N2 কথা বলতে চাইছি, ঠিক আছে, N2 মৌল দেবে এইদিকে সব কি অক্সাইড দিয়ে দেওয়া আছে। আর এই দিকে যেগুলো লেখা আছে জিরোর এইদিকে মাইনাস দিয়ে, সেগুলো দেবে হাইড্রাইড নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের অক্সাইড যদি তুমি দেখতে চাও, এই তোমার 1 2 3 4 এই 4 রকম স্টেটের অক্সিডেশন স্টেটের নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, বুঝতে পেরেছি। তাহলে আমি এই যে জেনারেল এই দুটো লিখলাম, এই দুটো কাদের জন্য, তোমার বাকিগুলোর জন্য, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের জন্য। তার মানে বলো ফসফরাসে কটা অক্সাইড পসিবল, P2O3 আর P3O5, হ্যাঁ কি না। আর্সেনিকের বলো AsO3 আর কি As3O5। বলো অ্যান্টিমনির কি কি পসিবল, না তুমি বলবে SpO3 দাদা আর SbO5, হ্যাঁ কি না। আর বলো বিসমাথের কি কি পসিবল, না BiO3 আর BiO5 পসিবল। নাইট্রোজেন হচ্ছে এক্সেপশনাল কেস। এই যতগুলো অক্সিডেশন স্টেট আছে জিরোর পর থেকে +1 +2 +3, আচ্ছা +4টা দিতে ভুলে গেছি, দেখেছো, +4ও হবে +5, সমস্ত অক্সিডেশন স্টেটের নাইট্রোজেন কি করে, তোমার অক্সাইড গঠন করে, বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের প্রশ্ন কি আসে, আম্লিক বা অ্যাসিডিক বা আম্লিক। আমলিকের ক্রম তোমাকে লিখতে দেবে, যেসব অক্সাইডগুলো তৈরি হবে সেগুলো, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারছো কি, যে এখানে যদি Nটাও নিয়ে নাও N2O3 আর এখানে নিয়ে নাও ধরো N3O5, তাহলে এই দু রকম অক্সাইড পসিবল সমস্ত 5টা যৌগের। তাহলে এদের আম্লিকতার ক্রম অনুসারে তোমাদেরকে কি বলবে, সাজাতে বলবে, যে সাজাও, আর ব্যাখ্যা দিতে বলো। তাহলে তুমি কি ব্যাখ্যা দেবে, চলো সেটা দেখি। তাহলে তুমি জানো কি নাইট্রোজেন আর ফসফরাস এই দুটো কি অধাতু, কোনো অসুবিধা নেই, নন মেটাল। আর্সেনিক আর অ্যান্টিমনি এই দুটো হচ্ছে কি তোমার মেটালয়েড বা তোমার ধাতু কল্প। আর তোমার বিসমাথ হচ্ছে একদম ধাতু, বুঝতে পেরেছি। এখন অধাতুর অক্সাইড, এর অক্সাইডগুলো বুঝলে অলওয়েজ তুমি জানবে যে অ্যাসিডিক হবে, আম্লিক। কি বললাম, অধাতুর অক্সাইডগুলো সাধারণত কি হয়, আম্লিক হয়, অ্যাসিডিক ইন নেচার। ধাতু কল্পের অক্সাইডগুলো বুঝলে দু রকমই হয়, ঠিক আছে, উভধর্মী বলা হয় ওই জন্য। মানে কি বলতো, এরা আম্লিকও বটে আবার ক্ষারীয়ও বটে, দিয়ে দিয়ে কি বলা হয়, উভধর্মী, ঠিক আছে, উভধর্মী। ধাতু কল্পে যে অক্সাইডগুলো তৈরি হয়, আর যেগুলো ধাতু হয় তাদের অক্সাইডগুলো বুঝলে একদম বেসিক হয়, মানে কি বলতো, ক্ষারীয়, ঠিক আছে। তাহলে কি বললাম, অধাতু যেগুলো হবে তাদের অক্সাইড কি হবে, অ্যাসিডিক বা আম্লিক হবে। আর্সেনিক, অ্যান্টিমনি এটা ধাতু কল্প, তাহলে এদেরগুলো কি উভধর্মী হবে, উভধর্মী মানে আম্লিকও শো করবে আর ক্ষারীয় শো করবে, মানে অ্যামফ্রোটিক অক্সাইড তৈরি করবে, তাই না, উভধর্মী। আর ধাতু যেমন বিসমাথ একদম পিওর ধাতু, এর অক্সাইড কি ক্ষারীয় হবে সাধারণত। বা তুমি এইটা সবার ক্ষেত্রে ট্রু, অধাতুর অক্সাইড হলেই কি আম্লিক, ধাতুকল্পী হলেই উভধর্মী, আর ধাতু হলেই তোমার বেসিক বা ক্ষারীয়, বুঝতে পেরেছি। এখন তোমাকে কি বলেছে, এদের অক্সাইডগুলো আম্লিকতার ক্রম অনুসারে সাজাও। তাহলে বলো নাইট্রোজেনের, এ তো কি অধাতু, তো তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে
আম্লিকতা সবচেয়ে বেশি হবে। তারপরে বলো, তারপরে কি P2O3, কারণ এটা দুজন ধাতু, এটা তো সব থেকে, এটা দুজন অধাতু, নাইট্রোজেন তো সব থেকে বেশি অধাতু, তাহলে এটার ক্ষেত্রে প্রথম হলো। তারপরে এটা আর্সেনিক AsO3, তারপরে বলো SbO3, এরা হচ্ছে কি তোমার উভধর্মী, আর তারপরে এ তো ক্ষারীয় BiO3। বুঝতে পেরেছি? O5 এর ক্ষেত্রেও যদি নাও সেম ক্ষেত্রেও রেজাল্ট পাবে সেম, তোমার N3O5 কমা দিয়ে P3O5 কমা দিয়ে AS3O5 কমা দিয়ে SbO3, এই Sb3O5 আর কমা দিয়ে Bi3O5। বুঝতে পেরেছি? এটা হচ্ছে কি আম্লিকতার ক্রম। কারণটা বুঝতে পেরেছি? অধাতু আম্লিকতা অক্সাইড, ধাতুকল্প উভধর্মী, ক্ষারীয়। ঠিক আছে? এখন যদি N এর ক্ষেত্রে তুমি জানো কি না +1 থেকে দাদা +5 পর্যন্ত সব রকম অক্সাইড দেখায়, তাহলে যদি আমাকে স্পেশালি N এর ক্ষেত্রে বলে যে এর অক্সাইডগুলো কেমন আম্লিকতার ক্রম অনুসারে সাজায়, তাহলে আমি কি করব? কি অক্সাইড আছে বলো এর আগে? না N2O, তারপরে NO, তারপরে আছে নিশ্চয়ই কি তোমার N2O3, N2O4, তারপরে আছে তোমার কি N2O5। ঠিক আছে? এখানে অক্সিডেশন স্টেট কত? +1, +2, +3, +4 আর +5। এই হচ্ছে অক্সিডেশন স্টেট N এর অক্সাইডগুলোর ক্ষেত্রে। তাহলে মনে রাখবে যদি একই গ্রুপের মৌল হয় যার অক্সিডেশন স্টেট বেশি, সে বেশি আম্লিক। তার মানে এটা অক্সিডেশন স্টেট ইনক্রিজ। ঠিক আছে? সেই জন্য আম্লিকতাও তোমার কি হবে? ইনক্রিজ, অ্যাসিডিক অর্ডারও ইনক্রিজ। দেখো বুঝতে পারলে কিনা? নিশ্চয়ই পেরেছো। ঠিক আছে? খুবই ইজি জিনিস, তাই তো? চলো পরেরটা করি। দেখো এখন আমরা কি করব? হ্যালাইড নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এতটা বেশি ডিপে ঢুকবো না এটার, এই কারণেই, কারণ এটা থেকে খুব বেশি মানে কোশ্চেন আমাদের আসে না, তবু আমাদের একটা দুটো কোশ্চেন মাঝে মাঝে দেয়, তো সেটার একটা আইডিয়া আমাদের থাকা দরকার। কি দেয় জানো? দেখো আগে হ্যালাইড সম্পর্কে বুঝে নাও। হ্যালাইড মানে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, আমরা জানি, তাই তো? এই কটা আমাদের হ্যালোজেন দ্বারা যে যৌগ বানায় সেটা। এই গ্রুপের মৌলগুলো তোমার হয় MX3 বানাবে অথবা MX5 বানাবে। তার মানে কি? ধরো নাইট্রোজেনের কথা বলছি, NF3 অথবা কি NCl3 এরকম বানাবে। বুঝতে পেরেছো? প্রতিটা জায়গায়। অথবা কি বলো তুমি NF5, যদিও এটা এক্সিস্ট করে না। আবার তোমার যদি ভাবো যে NBr5, তো এটাও এক্সিস্ট করে না N এর ক্ষেত্রে, বাট তোমার বলো PBr5 এক্সিস্ট করে, তাই না? আবার তোমার SbCl5 এক্সিস্ট করে। তো এমন নয় যে MX5 তোমার 5 আছে বলে প্রতিটা গ্রুপে থাকতে হবে। ঠিক আছে? যেমন ধরো তোমার বিসমাথ কখনোই কি I5 এই যৌগটা তৈরি করতে পারবে না। এবার কেন বলো তো? দেখো আমি কত বড় মানে তোমাকে কনফিউজ করার চেষ্টা করছি। যে প্রথমে বললাম এইরকম দুরকম থাকে হ্যালাইড, দিয়ে আবার আমি কথা বলে দিলাম কি যে দেখো N এর ক্ষেত্রে এরকম তৈরি হয় না। মানে কি থাকে না এমন তাই বলছি না, মানে হয় তারা X5 নেবে অথবা X3 নেবে, X4 বানাবে না, MX বানাবে না, ঠিক আছে, বা MX7 বানাবে না। কিন্তু হ্যাঁ আমার 5টা আছে কি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। এই 5টার মধ্যে কারোরই তো পার্সোনাল চয়েস হতেই পারে যে আমি হয় X3-তে থাকবো অথবা X5-এ থাকবো, থাকতেই পারে ওদের পার্সোনাল চয়েস। যেমন X3, MX3 এও দেখাবে, এও দেখাবে, এও দেখাবে, এও দেখাবে, এও দেখাবে প্রতিটার সাথে। মানে পি তোমার F3 বা PCl3 বা PI3 সবাই, এই MX3 সবাই দেখাবে, ASI3 সবাই দেখাবে। বুঝতে পারছো? 3 নিয়ে MX3 টাইপটা 5টা গ্রুপের এই সমস্ত তোমার হ্যালোজেন দ্বারা সবাই দেখায়। কিন্তু MX5-এর ক্ষেত্রে এমন কি ঘটে যে আমি বললাম যে এটা N এগুলো দেখায় না, বিসমাথ I5 দেখায় না? কারণটা কি জানো? F হচ্ছে কি তড়িৎ ঋণাত্মক, ভীষণই তড়িৎ ঋণাত্মক অ্যাটম। তাহলে 5টা F, একটা N এর কাছে যদি 5খানা M তোমার থাকে F, তাহলে বুঝতে পারছো কি হবে?
সাংঘাতিক তো ঋণাত্মক, তো এনকে পুরো একদম পুরো আনস্টেবল সিচুয়েশন করে দেবে ইলেকট্রন টেনে নিয়ে। তো এই জন্য কম্পাউন্ড তৈরিই করে না, বুঝতে পেরেছো? Br5 এর ক্ষেত্রে তাই। I5 এর ক্ষেত্রে কি হয় জানো? Bi এর সাইজ বিশাল বড়, তুমি জানো। আবার যদি আমরা জানি কি এই গোটা হ্যালোজেন সিরিজের মধ্যে এর সাইজ আবার সাংঘাতিক বড়। তাহলে এদের মধ্যে যে বন্ডটা তৈরি হবে তার লেন্থ কি হিউজ বড় হবে। আবার 5টা আছে, 5টা হিউজ বড় বড় লেন্থ তৈরি হবে, বন্ড লেন্থ। এই বন্ডগুলো স্টেবল নয়, ভেঙে যায়, সেই জন্য Bi5 তৈরি হয় না। বেশ, আমার কোশ্চেন কিন্তু এখান থেকে আসে না, তাহলে কি আসে দেখো, তোমাকে এরকম বলবে NF3 সহজে আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু NCl3 হয় কেন? অর্থাৎ NF3 সহজে আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না, কিন্তু NCl3 হচ্ছে। আর্দ্র বিশ্লেষিত মানে জল দিয়ে ভাঙা, ঠিক আছে? জল দিয়ে ভাঙা। আর্দ্র বিশ্লেষণের সোজা সাপটা মিনিং হচ্ছে তোমার H2O, জল দিয়ে ভাঙা। কি হয় তাহলে না, দুজনের স্ট্রাকচার সেম, তাই তো? তোমার এখানে F অ্যাটম আছে, এরও F অ্যাটম আছে, এখানেও F আছে, এরও তাই হাইব্রিডাইজ অরবিটাল, এখানেও Cl আছে, এখানেও Cl আছে, এখানেও Cl আছে। তাহলে দুজনের স্ট্রাকচারে তো কোনো পার্থক্য নেই, দুজনে sp3 হাইব্রিডাইজ করা আছে, ঠিক আছে? তাহলে প্রবলেমটা কোথায় হলো না, দেখো যে আমি বলেছিলাম কি কেমিস্ট্রিতে যেটা আলাদা সেটাই উত্তর। তাহলে N তো দুজনের ক্ষেত্রেই কারেক্ট, এখানে F আছে, এখানে কি ক্লোরিন আছে, বাস হ্যালোজেন অ্যাটম আলাদা, তাহলে আমার উত্তর এখান থেকেই হবে, বুঝতে পেরেছি? এখন দেখো কি হয়, F এর কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে না, বা ডি অরবিটাল থাকে না, ঠিক আছে? ডি অরবিটাল নেই, হ্যাঁ কি না? কিন্তু ক্লোরিনের কি ডি অরবিটাল আছে, আছে, বুঝতে পারলে না? এখন যদি ডি অরবিটাল থাকে, বুঝলে, এদিকে ধরো Cl আছে, এখানে Cl নিলাম, লোন পেয়ার তো থাকবেই। আচ্ছা, এটা H2O তুমি কি জানো না? এরকম করে জলের স্ট্রাকচার। তাহলে এই যে বন্ডটাকে ভাঙবে, ক্লোরিনের আর্দ্র বিশ্লেষণ মানে কি জল দিয়ে ভাঙা তো বন্ডটাকে, তাহলে এই যে ভাঙবে এই লোন পেয়ারটা কি করবে, ক্লোরিনকে ফার্স্টে দেবে অক্সিজেন যদি ক্লোরিন যদি এখান থেকে অক্সিজেনের কাছ থেকে যদি লোন পেয়ার পায়, তাহলে কি করবে, নাইট্রোজেন কি বলবে, ঠিক আছে আমি আমার বন্ডটা তুলে নিচ্ছি। যেই তুলে নিল, এর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ার দ্বারা এই এইচটাকে ধরে নিল, অক্সিজেন কি করলো, এই বন্ডটা থেকে কেটে নিয়ে নিল, কারণ ওইদিকে কি লোন পেয়ার দিয়েছে ক্লোরিনকে, তাহলে ওরও চায় দিয়ে, তাহলে কি তৈরি হলো বলো না, N, এখানে Cl, এখানে Cl যেমন আছে, এখানে H এলো, এই যে H অ্যাটমটা ধরলো, আর এইদিকে তৈরি হলো কি বলো, HOCl, বাস একটা Cl ভেঙে গিয়ে H অ্যাটম চলে এলো, বুঝতে পারলে? তাহলে এই যে ফার্স্ট এই যে লোন অক্সিজেন তার লোন পেয়ারটা ক্লোরিনকে দিল, কোথায় দিল, ডি অরবিটাল আছে বলেই তো দিল ক্লোরিনের। কিন্তু F এর ক্ষেত্রে Fকে যে দেবে ওর তো কোনো ডি অরবিটাল নাই, তাহলে জল এসে কি করবে, ওকে দিতে পারবে না, সেই জন্য F কি বন্ডটাকে ভাঙবে না, মানে একে আর্দ্র বিশ্লেষণ করা যাবে না। NF3 ভ্যাকেন্ট ডি অরবিটাল নাই তোমার ফ্লোরিনের, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল, তাই এইভাবে হচ্ছে। এখন এটা যদি আরও দুটো স্টেপ ঘটাও, 2H2 দাও, তাহলে বলো এই দুটো Cl উড়ে চলে যাবে, তাহলে তোমার তৈরি হবে কি NH3, এখানে একটা H ছিল, এখানে একটা H ছিল, আর এখানে তো অলরেডি ছিল NH3 আর HOCl আরও 2 অণু, কারণ কি দুটো Cl আছে, বাস এইভাবে NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু NF3 হয় না, মনে থাকবে? ঠিক আছে, চলো পরেরটা দেখি। এখন আমরা নাইট্রোজেনের প্রস্তুতি পড়তে চলেছি, ঠিক আছে? এটা আমাদের 7 নাম্বার পয়েন্ট ছিল, প্রথমেই যে পয়েন্টগুলো তোমাদের ডিসকাস করা হয়েছিল তার মধ্যে থেকে 7 নাম্বার পয়েন্টটা আলোচনা হচ্ছে। নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি করা হয়, বুঝলে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl অ্যাকোয়াস মিডিয়ামে, অর্থাৎ জলে গুলে এটাকে নেওয়া হয়, তার মধ্যে সোডিয়াম নাইট্রাইট অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস নেওয়া হয়, এই দুটোকে মেশানো হয়, কারণ NH4Cl আর NNO2 একে অপরের সাথে বিক্রিয়া করে তৈরি করে তোমার NH4NO2 আর NaCl, এরা দুজনেই কি অ্যাকোয়াস মিডিয়ামে থাকে, বুঝতে পেরেছি? অর্থাৎ সমগ্র রিয়াকশানটা জলেতে সংঘটিত হয় অ্যাকোয়াস মিডিয়ামে। এখন তুমি বুঝতে পারছো যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটি সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে একটি ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া এখানে ঘটছে, দেখো NO2
NH4 এর সাথে বিক্রিয়া করে NH4NO2 তৈরি করছে, আর Cl N এর সাথে বিক্রিয়া করে NaCl তৈরি করছে। এই যে তোমার NH4NO2 তৈরি হলো, এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা খুবই দুস্থিত, অর্থাৎ সুস্থিত নয়। এখন এ কী হয়, পরের ধাপে আমরা একটু তাপ প্রয়োগ করলে এই NH4NO2টা তোমার নাইট্রোজেন গ্যাস প্রডিউস করে আর জল প্রডিউস করে। ঠিক আছে, যদি ইকুয়েশনটা ব্যালেন্স করতে চাও তাহলে অবশ্যই এখানে কি 2 দিয়ে দিও। ঠিক আছে, এই পদ্ধতিটা আমাদের ল্যাবরেটরিতে ঘটানো হয়, দিয়ে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। তাহলে বুঝতে পারছো যে একটা সল্টকে তাপীয় বিয়োজন করলে NO2 সাথে NaNO2 সাথে নাইট্রোজেন গ্যাস কি তৈরি হয়। সিমিলারভাবে যদি তুমি অ্যামোনিয়াম ডাইক্রোমেট নাও, ঠিক আছে, কি বললাম, অ্যামোনিয়াম ডাইক্রোমেট সল্ট, তাহলে তুমি নিশ্চয়ই পড়েছো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, খালি K2 এর জায়গায় NH4 লিখে দাও, তাহলে হয়ে গেল কি NH4 Cr2O7 অ্যামোনিয়াম ডাইক্রোমেট। বুঝতে পেরেছি। এই অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি তুমি হিট দাও, এটা একটা লবণ, একে হিট দিলে তোমার তৈরি হবে কি নাইট্রোজেন গ্যাস, তোমার জল, আর তৈরি হবে Cr2O3 ক্রোমিক অক্সাইড। বুঝতে পেরেছি। ব্যালেন্স করতে চাইলে করে নিও, ঠিক আছে, আবার ব্যালেন্স না করলেও প্রবলেম নেই। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে এমন দুটি সল্টের নাম করো যেখান থেকে আমরা নাইট্রোজেন গ্যাস প্রডিউস করতে পারি, তুমি বলতে পারবে না যে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি তোমার অ্যামোনিয়াম ডাইক্রোমেট? অবশ্যই পারবে। এখন পরীক্ষায় যদি আরেকটু কঠিন কোশ্চেন করে তাহলে তোমাকে বলবে যে এই ল্যাবরেটরি প্রিপারেশনে তোমার যে অশুদ্ধিগুলো উৎপন্ন হয় সেগুলো কিভাবে দূরীভূত হয়। তাহলে আমাদের জানতে হবে এখানে কী কী অশুদ্ধি তৈরি হয়। না, আমাদের নাইট্রিক অক্সাইড একটা তৈরি হয় NO, আর একটা নাইট্রিক অ্যাসিড HNO3, এই দুটো অশুদ্ধি তৈরি হয়। এখন এই তোমার অশুদ্ধিগুলো দূরীভূত করার জন্য কি করা হয় না, তোমার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর ডাইলুট H2SO4 মিশিয়ে দেওয়া হয়। তাহলে কি এই দুটো তোমার অশুদ্ধি এই বিক্রিয়া থেকে দ্রবীভূত হয়, আমার পিওর নাইট্রোজেন মানে পেয়ে যায় গ্যাসটা। বুঝতে পেরেছি। তাহলে বলতে পারবে এই দুটো সলকে তাপীয় বিয়োজন করলে কি আমার নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। ওই অশুদ্ধিগুলোকে দূরীভূত করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট আর ডাইলুট H2SO4 মিশ্রণ দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো পরেরটা বলি। এখন নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের স্টাডি করতে বলেছে। ঠিক আছে, তো নাইট্রোজেনের রাসায়নিক ধর্মতে বুঝলে একটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আর বারবার পড়ে যে নাইট্রোলিম কি, এটি সার হিসাবে ব্যবহৃত হয় কেন, এই কোশ্চেনটি। আচ্ছা, তুমি ক্যালসিয়াম কার্বাইড তো জানোই, তাই না, CaC2 ক্যালসিয়াম কার্বাইড, নিশ্চয়ই এটার ব্যবহারও আমরা কম বেশি করে থাকি আমাদের বাড়িতে। কি করি না, কাঁচা কলা আমরা গাছ থেকে কেটে আনি এবং একটা হাঁড়িতে ভরে ক্যালসিয়াম কার্বাইড আর জল মিশিয়ে কম্প্যাক্ট করে দিই এবং দেখি কি যে 2-1 দিন পর সেই কলাগুলো কি পেকে যায়। কারণ এই ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলো, জলের সাথে বিক্রিয়া করে তোমার ইথিলিন গ্যাস বানায়, ইথিলিন এই গ্যাসটা বানায়। ঠিক আছে, এই ইথিলিন গ্যাস কি করে, তোমার একটা এজেন্ট যে ফল পাকাতে সাহায্য করে। এখন এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটাও তাহলে বুঝলে ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হয়। তার মানে কি CaCN2 ক্যালসিয়াম সায়ানামাইড। আর তার সাথে বুঝতে পারছো একটা কার্বন কমে গেছে, তো একটা কার্বন, এই যে একটা কার্বন N2কে নিয়েছে আর একটা কার্বন এটা, এই যে CaCN2 প্লাস C, এটা বুঝলে ধূসর রঙের একটা পদার্থ, এই মিশ্রণটা ধূসর রঙের একটা পদার্থ। বুঝতে পেরেছি। এই CaCN2 প্লাস C, এই ধূসর মিশ্রণটাকে আমাদের নাইট্রোলিম বলা হয়। কি বললাম, নাইট্রোলিম, মনে থাকবে। নাইট্রোলিম বলা হয়। এখন এই যে তোমার CaCN2 এটার সাথে যদি জলের বিক্রিয়া তুমি করাও তাহলে তৈরি হবে তোমার অ্যামোনিয়া
অ্যামোনিয়া আর তৈরি হবে তোমার CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বুঝতেই পারছো যে নাইট্রোলিমকে সিম্পল জল দ্বারা তোমার কি আর্দ্র বিশ্লেষণ করলেই আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে, যে সার হিসেবে ব্যবহার হয়, তাই না? সেই জন্য যে নাইট্রোলিম কি এটা তো লিখতে পারবে, এটি সার হিসেবে কেন ব্যবহৃত হয় না, ক্যালসিয়াম সায়ানামাইডকে অল্প জল দিয়ে বা জলের সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করলে সহজেই অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়া তৈরি হয়। সেই জন্য যেহেতু এটা সার প্রস্তুতি কাজে সহায়ক করে, অ্যামোনিয়া হচ্ছে একটা সার হিসাবে ব্যবহৃত হয়, তাই এটিকে সার হিসাবে ব্যবহার করতে পারি, ক্যালসিয়াম সায়ানামাইডকে বা নাইট্রোলিমকে। বুঝতে পেরেছি? যদি ব্যালেন্স করতে চাও ব্যালেন্স করে নেবে। বলো এখানে কত হবে না, দেখতেই পাচ্ছ 3 আর এখানে কত হবে 2, হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে, রাসায়নিক ধর্ম থেকে নাইট্রোজেনের তুমি এটাই করবে। ঠিক আছে, চল পরে। নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেনের ভৌত ধর্ম থেকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে N2 তিরস্চম্বকীয় বা ডায়াম্যাগনেটিক কেন। এখন বলো, তোমাদের নিশ্চয়ই এমওটি মনে আছে, ক্লাস 11-এ পড়িয়েছিলাম, মলিকিউলার অরবিটাল থিওরি। ঠিক আছে, তো সেটা দিয়ে এটার ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে যে N2 এর মলিকিউলটা ডায়াম্যাগনেটিক কেন বা তিরস্চম্বকীয় কেন। তুমি বুঝতেই পারছো, তিরস্চম্বকীয় বা ডায়াম্যাগনেটিক বলে দিয়েছে মানে কি, নো আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো কি আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সেই জন্য কি ডায়াম্যাগনেটিক, তাই না? জানি তো আমাদের এই রিজনটা কেন হয়, কারণ আমরা জানি একটা বক্স মানে কি, একটা ইলেকট্রনের স্পিন যদি ক্লকওয়াইজ হয়, এ যদি নর্থ পোল তৈরি করে, অন্য ইলেকট্রনটা অপোজিট স্পিন অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করে কি সাউথ পোল তৈরি করে, দিয়ে কি ম্যাগনেটিক ব্যালেন্স হয়। বাট যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে কোনো বক্সে, তাহলে কি তার নর্থ পোলকে ব্যালেন্স করার জন্য কোনো সাউথ পোল অপোজিট স্পিনের ইলেকট্রন তো ঘুরে মিনিমাইজ করছে না, তো সেই জন্য সে ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। তো নিশ্চয়ই নাইট্রোজেনের ক্ষেত্রে যে মলিকিউলটা তৈরি হয়েছে, সেই মলিকিউলটার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই ও ডায়াম্যাগনেটিক। এবারে এইটুকু লিখে দিলে তো স্যার নাম্বার দেবে না, তোমাকে কি এমওটিটা ডায়াগ্রাম করে দেখাতে হবে। তাহলে তুমি নিশ্চয়ই জানো এমওটি কী করে করতে হয়, আমি আর ডিটেলসে যাব না, খালি আমি বলে দিই। N=7, তাহলে 1s2 2s2 2p3 ns2 np3, অন্য এনের ক্ষেত্রেও তাই, দুটো এন আছে, 1s2 2s2 2p3। এখন দুটো এনের এস ধরলাম, এটা একটা এনের 2s হচ্ছে এটা, আর অপর এনের 2s হচ্ছে এটা। আমরা জানি কি, আমাদের যেগুলো ফুলফিল অরবিটাল থাকে তাদের এমওটি করার দরকার পড়ে না, শুধু কি ভ্যালেন্স সেল কটার এমওটি করলেই হয়ে যায়, তাই তো? বেশ, তাহলে 2s এর আর এর 2s, দুটো এনের 2s নিয়েছি। তুমি নিশ্চয়ই জানো একটা কি ধরবে, অ্যান্টিবন্ডিং, একটা বন্ডিং। একটা কি করবে তোমার অ্যান্টিবন্ডিং, যেটা হাই এনার্জি, আর একটা তোমার বন্ডিং অরবিটাল, দুটো 2s ঠোকা মারবে, একটার এনার্জি কমে যাবে, একটা এনার্জি বেড়ে যাবে। তো আমরা এটা কি জানি, এটা সিগমা 2s বন্ডিং, এটা সিগমা স্টার 2s অ্যান্টিবন্ডিং, দুটো 2s অরবিটাল মিলে তৈরি করেছে এটা। এখন নেক্সট হচ্ছে কি 2p, তো 2p অরবিটাল, তাহলে 2p অরবিটাল কটা আছে, তিনটে করে আছে, 1 2 3 1 2 3, 2p 2p, এই এনটা 2p এটা, এই এনটা 2p এটা। বেশ, তাহলে এখানে কি হয়, এখানটাতে তো বাম্পার খেলা চলে, তো এখানে তোমার দুটো অরবিটাল হয়, ঠিক আছে, তারপরে একটা, তারপরে আবার দুটো, তারপরে আবার একটা, এটা হয়, তাই তো? একদম কারেক্ট। এখন এইটা কি জানি আমরা, দুটো যদি পরপর সেম এনার্জি থাকে তাহলে পাই হয়, তাহলে এটা পাই 2px, আর এটা কি পাই 2p
ওয়াই, তাই না? বন্ডিং অরবিটাল এটা কি তাহলে বুঝতেই পারছো, জানতে বাকি রইল না আর। সিগমা 2z অরবিটাল, কারণ px আর py কি পাই বন্ড করতে ব্যস্ত, তাহলে সিগমা বন্ডটা কে করবে? জেড অরবিটালটা। তাহলে এইগুলো সব হচ্ছে বন্ডিং অরবিটাল, কারোর মাথায় স্টার নেই, অ্যান্টিবন্ডিং হলে স্টার দিতাম। এই কটা তাহলে কি অ্যান্টিবন্ডিং, এটার অ্যান্টিবন্ডিং কি পাই স্টার 2px, পাই স্টার 2py, আর এটা সিগমা স্টার 2pz। ঠিক আছে, তারপরে মোট এদিকে কি এনার্জির শক্তির ক্রমটা। এখন কতগুলো আমার ইলেকট্রন হচ্ছে না, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে 3 আর 2 5, 3 আর 2 5, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে বলো দুটো দুটো করে বসাই, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বুঝতেই পারছো সব কটা তোমার কি পেয়ার আপ আছে। ইনটু মলিকিউলের ক্ষেত্রে দেখো কোনো একটা ইলেকট্রন কি তোমার আনপেয়ার নেই, সেই জন্য ইনটু মলিকিউলটা হচ্ছে তিরস্চুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক। বুঝতে পেরেছি? চলো পরেরটা করি।